হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছো যে কখন ম্যাম আমাদের সাজেশন আসবে। তো ক্লাস 10-এর জন্য সাজেশন তো আমি দিয়েই দিয়েছি, আর ক্লাস 9-এর জন্য তোমরা অপেক্ষায় ছিলে, সেই জন্য তোমাদের হিস্ট্রি সাজেশন অলরেডি চলে গেছে। আমি বেঙ্গলি সাজেশন নিয়ে এসেছি। আর হ্যাঁ, বেঙ্গলি সাজেশন মানে এটা নয় যে বেঙ্গলিতে ম্যাম যা যা টপিক দিয়েছে এগুলোই পরীক্ষায় আসবে, একেবারেই না। মেন মেন ইম্পর্টেন্ট টপিকস হিসেবে আমি কিছু কিছু লাইন তুলে ধরেছি, আর সেগুলোই হচ্ছে তোমাদেরকে পড়ে যেতে হবে। তার আশেপাশে থেকে কোথাও থেকে কোশ্চেন আসবে, কিন্তু উত্তর সেম হবে। কোনো টপিকস কিন্তু তোমাদের বাদ গেলে চলবে না, ঠিক আছে? যেগুলো যেগুলো দিয়েছি সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে এখানে দেখতে হবে। তো যা যা কোয়েশ্চেন মেন মেন টপিক হিসেবে যে যে চ্যাপ্টার আমাদের আছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট লাইন আমি তুলে ধরবো, ঠিক আছে? তার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেনলি টেক্সট দেখব আর করভাস দেখব। ওকে, তো চলো, প্রথম আমাদের টেক্সট আছে নব নব সৃষ্টি। এবার নব নব সৃষ্টি থেকে আমি 3 এবং 5 দুটোই বলেছি। 3 দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলার কারণ কি? সেকেন্ড দিয়েছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, কিভাবে তার প্রমাণ পাওয়া যায়। এটা একটা। স্ল্যাশ দিয়ে আর একটা দিয়েছি, কোয়েশ্চেন আলাদা হয়ে যাবে কিন্তু উত্তর একই থাকবে, সেই জন্য স্ল্যাশ দিয়ে অন্যটা দেওয়া আছে। দেখো, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, তাৎপর্য লেখো। এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার একই হয়ে যাবে, তাই জন্য এটা স্ল্যাশ দিয়ে লেখা আছে। নেক্সট হচ্ছে ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, এই মন্তব্যের কারণ উল্লেখ করো। তো কারণটা লিখতে হবে যে ইংরেজি চর্চার বন্ধ করার সময় এখনো কেন আসেনি, আর লেখক সেখানে কি বলছেন, কেন ইংরেজি চর্চাটাকে এখনো আমাদেরকে চালিয়ে যেতে হবে, সেই পোর্শনটা আমাদেরকে দেখে নিতে হবে 3-এর জন্য। নেক্সট আসছি 5-এতে। 5-এর জন্য আমি দুটো মাত্র বড় কোয়েশ্চেন রেখেছি, বিশাল কিছু রাখিনি। তো তার মধ্যে এক হচ্ছে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। ইংরেজি বাংলা আত্মনির্ভরশীল নয় কেন, তাই না? এবার এটার যে মূল বিষয়টা সেটা প্রাবন্ধিক কিভাবে এটার সিদ্ধান্তে উপনীত হলেন, এই সিদ্ধান্তটা তিনি কেন নিলেন যে বাংলা এবং ইংরেজি দুটো আত্মনির্ভরশীল ভাষা নয়। যেখানে আমরা দেখেছি যে সংস্কৃত বা হিব্রু এই ধরনের ভাষাগুলো আত্মনির্ভরশীল, তাহলে বাংলা ইংরেজি নয় কেন? নিশ্চয়ই লিখতে পারবে। নেক্সট দিয়েছি নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষাতে সংস্কৃত, আরবি ফার্সি আর ইংরেজি ভাষার বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করো। ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ওপরেরটা এবং নিচেরটার অ্যাকচুয়ালি উত্তর কিন্তু কাছাকাছি একই হবে, সেই জন্য আমি আর বেশি প্রশ্ন বাড়াতে যাইনি। কারণ যাই লেখো না কেন 5 নম্বরের জন্য ঘুরিয়ে ফিরিয়ে উত্তর একটাই, হিসেব অনুযায়ী একটা করলে সব হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আর কি এই সংস্কৃত, আরবি ফার্সি, ইংরেজি ভাষা এগুলো কিভাবে বাংলার মধ্যে প্রভাব বিস্তার করেছে, বাংলার শব্দ ভাণ্ডারে তারা কিভাবে নিজেদের জায়গা করে নিয়েছে, এই বিষয়গুলো তোমাদেরকে এখানে লিখে নিতে হবে। ওকে, তাহলে এখানে মেনলি আমরা বাংলার আলোচনা করব, মেনলি বাংলা ভাষাটাকে আলোচনা করব, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারটাকে। আর এখানে ইংরেজি আর বাংলা বোথ, তাই না? ইংরেজি অ্যান্ড বাংলা দুটোই আমরা আলোচনা করব, সেই জন্য একটু কোয়েশ্চেনটা আলাদা হয়ে যাচ্ছে, বা উত্তর লেখার সময়ও কিছুটা আমাদের আলাদা হয়ে যাবে। নেক্সট টপিকে চলে আসি, আকাশের 7টি তারা। আকাশের 7টি তারা কবিতা, ছোট্ট একটা কবিতা, বিশাল কিছু নেই। বিষয়বস্তুটাকে একটু সুন্দর করে গুছিয়ে মানে ভালো ভালো শব্দ দিয়ে যদি তোমরা লিখে যাও, তাহলেই আশা করি গোটা যে কোনো কোয়েশ্চেন দেওয়া হোক না কেন 5 নম্বরের জন্য আমরা লিখে আসতে পারবো। কিন্তু 3-এর জন্য একটু স্পেসিফিক আমাদেরকে দেখে নিতে হয়। তাই জন্য দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, আমি এই ঘাসে বসে থাকি। আমি কে? তার ঘাসে বসে থাকার কারণ কি? আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা। এটা তাৎপর্য লেখো, অর্থাৎ এই শান্ত অনুগত নীল সন্ধ্যা কবি কেন বললেন, কবির কাছে সেটা শান্ত, অনুগত এবং নীল কেন, এই যে চিত্রপট বর্ণনাটা সেটা। অজস্র চুলের চুমা রূপসীর চুলের বিন্যাসে, প্রকৃতির স্বরূপ বর্ণনা করো।
অজস্র চুলের চুমা রূপসীর চুলের বিন্যাসে, এটার মানে এই যে গোটা আর কি পুরো লাইনটা আমি লিখিনি, ডট ডট দিয়েছি। তো এই সমস্ত লাইনটা জুড়ে যে প্রকৃতির একটা স্বরূপ বর্ণনা করা হয়েছে, প্রকৃতির রূপটাকে যে একটা রূপসী নারীর সাথে তুলনা করা হলো, সেই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে আমি একটুখানি এখানে লিখে দিতে পারি যে প্রকৃতির সাথে বা সঙ্গে রূপসী নারীর তুলনা। ঠিক আছে, 5 মার্কসে চলে আসি। এরই মাঝে বাংলার প্রাণ উদ্ধৃতিটি কোন কবিতার অংশ? এখানে কিভাবে গ্রাম বাংলার প্রাণ প্রতিফলিত হয়েছে? এরই মাঝে বাংলার প্রাণ, তাহলে কিভাবে গ্রাম বাংলার চিত্রটা কবি তুলে ধরেছেন সেটা একটা লিখবে। দেন আছে কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মৃতমণিয়ার সাথে সেই যে তুলনা, এটা তো স্টার দিয়ে দিলাম একটা। মৃতমণিয়া কে? আলোচ্য পদে কবি কিরূপ চিত্রকল্প সৃষ্টি করেছেন? এই সমস্ত বিষয়টা দিয়ে। আর 3 নম্বর হচ্ছে আমি পাই টের। কে কি টের পান? উদ্দিষ্ট ব্যক্তি কিসের মধ্যে উদ্দিষ্ট বস্তুটির টের পান? তাহলে কি টের পাচ্ছেন কবি, এবং সেই যে বস্তুটা যেটার কবি টের পাচ্ছেন, কে বলতে তো অবশ্যই কবি টের পাচ্ছেন, সেটা কিভাবে টের পাচ্ছেন, তার যে রূপটা, অর্থাৎ বলতে পারো হ্যাঁ এই গ্রাম বাংলার প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসার যে রূপটা, সেটার বর্ণনা। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 5 মার্কসের এখান থেকে কোয়েশ্চেন। নেক্সট আছে আবহমান। আবহমান থেকে আছে মার্কস 3। কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? প্রসঙ্গ উল্লেখ করো। ঘর বেঁধেছে শব্দদ্বয় কবি কোন তাৎপর্যে কবিতায় ব্যবহার করেছেন? তাহলে এখানে ঘর বাঁধা এই হিসেবে তিনি কেন ব্যবহার করেছেন, এটা একটা লিখতে হবে। নেক্সট হচ্ছে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে? বক্তব্যটির মর্মার্থ পরিস্ফুট করো। অর্থাৎ এখানে যে মানুষের যাওয়া আসার যে নিরন্তর আবহমানতার এই বিষয়টা, সেটা এখানে উল্লেখ করতে হবে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। আর এখানেই বলা হয়েছে যে কাকে এখানে একগুঁয়ে বলা হচ্ছে আর কেনই বা বলা হচ্ছে, সে একগুঁয়ে কেন, এটা একটা বর্ণনা। আর এটা এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব আসে একগুঁয়ে বলার কারণটা। তো এই হয়ে গেল আবহমান থেকে 3 নম্বরের কোয়েশ্চেন। দেন আসছি 5-এতে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা তো জানোই লাইনটা। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? কবি কেন এই বক্তব্যকে কবিতায় ধ্রুব পদের মতো ব্যবহার করেছেন? কারণ আমরা দেখি যে কবিতায় তিনি বারবার বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এই কথাটা তিনি বারবার বলছেন। তাহলে কেন তিনি এই বারবার এই ধ্রুব পদের মতো অর্থাৎ বারংবার ব্যবহারটা করছেন, সেটা তোমাদেরকে দেখতে হবে। নেক্সট দিয়েছি ফুরোয় না তার কিছুই, হ্যাঁ ফুরোয় না তার কিছুই দিয়ে ওটা ডট ডট দিয়েছি, পুরো লাইনটা আর দিইনি। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিভাবে, তা মুড়োয় না কেন? তো অ্যাকচুয়ালি ফুরোয় না তার কিছুইটা এটা নাও দিতে পারে পরীক্ষায়, এই জায়গাটা বাদও দিতে পারো। মেনলি হচ্ছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর হ্যাঁ এখানে ক্ষেত্রে দুটো কোয়েশ্চেনই স্টার মার্কস, দুটোই ইম্পর্টেন্ট, তাই জন্য দুটো দিয়েছি। আর এক্সট্রা আমি বাড়াইনি, যেগুলো দেখো লেস ইম্পর্টেন্ট দিলে দেওয়া যায় যে হ্যাঁ এখানের মধ্যে এই দুটো করে যাবে, তো দিয়ে লাভটা কি? যখন এই দুটোই করে যেতে হবে তাহলে এই দুটোই করে যাও, আর এক্সট্রা করে লাভ নেই। দুটো করলেই বাকি সমস্ত উত্তর লিখতে পারবে। নেক্সট দিয়েছি চিঠি। হ্যাঁ চিঠি থেকে আমি কোনো রকম 3 নম্বরের কোয়েশ্চেন দিইনি, ঠিক আছে। চিঠি থেকে 5 দিয়েছি, এই 5গুলো করলেই 3 যদি এসেও থাকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। কারণ চিঠিটা তো মানে একটা ঘটনা প্রবাহ যাচ্ছে, তো সেই ঘটনা প্রবাহ আমরা যদি 5-এর মতো করে করে রাখি, সেটাকেই শর্ট করে আমরা 3-এর মতো লিখে নিতে পারবো। কবিতার মতো পার্টিকুলার লাইন তুলে যেটা হয়ে থাকে আর কি কবিতাতে, যে হ্যাঁ পার্টিকুলার লাইন তুলে এখানটার কোনো মর্মার্থ লেখো, এটা কবি কোন যুক্তিতে ব্যবহার করলেন, এইরকম ভাবে তো হচ্ছে না। তাহলে আমাদের 3 নম্বরের জন্য আলাদা সাজেশনের দরকার নেই যে ম্যাম এগুলো এগুলো দিন, দরকার নেই। 5 দেখে যাব, এখান থেকেই আমরা 3 করে নিতে পারবো। প্রথম প্রশ্ন দিয়েছি কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কেন কর্মে ঝাঁপ দিতে চান? ঝাঁপ দেওয়ার পূর্বে কেন কি কি বিষয়ে
বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন, কি কি বিষয়ে বিশেষভাবে চিন্তা করবেন তিনি, এটা একটা বলা হয়েছে। নেক্সট আছে কিন্তু বিঘ্ন আছে বহু বক্তাকে, অবশ্যই এটা তো বিঘ্নের কথাটা আমি স্টার মার্কস দিয়ে রাখছি, সবগুলোই করতে হবে। মাত্র 3টে কোয়েশ্চেন দিয়েছি, তোমরা যদি বলো যে ম্যাম 3টে কোয়েশ্চেনও বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার কিছু করার নেই, কারণ 3 আমি দিইনি, অনলি 5 দিয়েছি, তার মধ্যে 3টে কোয়েশ্চেন যদি না করে যাও আমার কিছু করার নেই, তাহলে সেটা তোমাদের অক্ষমতা। তো যাই হোক, 3টে কোয়েশ্চেন তো করতে পারবেই, দুটো বললাম। 3 নম্বর হচ্ছে যে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে উদ্দেশ্য করে বক্তার এই উক্তি, তার কোন কোন গুণ বক্তা উপলব্ধি করেছিলেন, তাকে আজ কেন প্রয়োজন বলে তিনি মনে করেছেন, বলো। তাহলে এখানে মার্গারেট নোবেলের যা যা আর কি বিষয়বস্তু ছিল, তিনি কেন কোন কর্মে ঝাঁপ দেবেন, তাহলে ভারতবর্ষের সেই সমস্ত বর্ণনা, সেখানে তিনি কিভাবে আসতে চান, কেন কাজ করতে চান, সেই জায়গাটা প্রথমটাই আমাদের কভার হয়ে গেল। নেক্সট কিন্তু বিঘ্ন আছে বহু, এই যে বিঘ্নের কথা যেখানে এলো, সেখানে তাহলে আমাদের ভারতবাসীদের যা যা সমস্যা ছিল, ভারতবর্ষের যা যা সমস্যা, এখানকার জলবায়ু আবহাওয়া সম্পর্কে একটা কবি নয় সরি লেখক ধারণা দিয়েছেন। আর নেক্সট হচ্ছে যে এখানকার মানুষ সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তাহলে যা যা বিঘ্ন আছে এখানে সেকেন্ড পার্টটা কভার হয়ে গেল। আর থার্ড পার্ট তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে উদ্দেশ্য করে বলেছেন, তার এই উপলব্ধি কেন, তার কি কি গুণ আছে বলে তিনি বলেছেন, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন। এবার বলবো যে এখানে তোমাদের বইয়ে দেখবে যে প্রত্যেকটা মহিলাদের সম্পর্কে বা হচ্ছে স্টাডি বলি, বুল বলি, যারই বলি না কেন, এদের সম্পর্কে কিন্তু ছোট ছোট করে টিকা টাইপের যে এরা কারা কারা ছিলেন এই পোর্শনটা বলা আছে। তো ওই জায়গাটা একটুখানি দেখে রাখবে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন ওখান থেকে বেশি আসবে অবশ্যই, বড় প্রশ্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে 3 যদি দেওয়া যায়, যদি মনে হয় যে হচ্ছে কোনো জায়গা থেকে আর কি কাট করে দেওয়া হবে, তো ওই যে বিভিন্ন বিদেশি নারী কিংবা কারোর কথা যেখানে বলা হয়েছে ওই জায়গাটা একটুখানি দেখে রাখবে। নেক্সট আছে রাধারানী। রাধারানী থেকে 3 মার্কসের জন্য দিয়েছি 3 কোয়েশ্চেন্স, 3টে মাত্র প্রশ্ন দিয়েছি, চলো দেখে নাও। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, খুবই ইম্পর্টেন্ট লাইন। উক্তিটি কাদের সম্বন্ধে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কেন রাধারানী কাঁদছিল, কান্না বন্ধ হওয়ার কারণ কি, তাহলে কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হওয়া, তাহলে সে কেন কাঁদছিল ওই রথের মেলায় গিয়ে, কেনই বা তার কান্না বন্ধ হলো, এই জায়গাটা। আমি বলি তোমাদের কুটুম্ব, বক্তাকে কোন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছেন, তাহলে এটা আমরা দেখতে পাই গল্পের একদম শেষ পর্যায়ে যে তাকে কুটুম্ব ভাবা হয়েছিল রুক্মিণীকে। তো সেই হিসেবে এখানে প্রথমের দিকে দুটো এবং শেষের একটা কোয়েশ্চেন। 5 মার্কসের জন্য দিয়েছি হাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো, উক্তিটি কার, কখন এ কথা বলা হয়েছে, বাবুটি কে, তার কি রূপ পরিচয় পাঠ্যাংশে পরিস্ফুট হয়েছে। তাহলে পদ্মলোচন মানে উক্তিটি কার, আর হচ্ছে কখন এ কথা বলা হয়েছে, এটাও সেই গল্পের শেষের দিকেই চলে যাচ্ছে বিষয়টা। আর এখানে রুক্মিণী কুমার রায়ের যে পরিচয়, সেটা যতটুকু আর কি গল্পে দেওয়া আছে, যতটুকু তোমরা জানো সেখান থেকে এটা দিতে হবে। নেক্সট হচ্ছে সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কার সঙ্গে কার মোকদ্দমা, মোকদ্দমাটি হেরে বিধবার অবস্থা কিরূপ হয়েছিল। তাহলে মোকদ্দমা হেরে যাওয়ার পর রাধারানী এবং তার মায়ের যে পরিস্থিতির বর্ণনা, সেই বর্ণনাটা তোমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল এখানে দেখো, তাহলে মোকদ্দমা হারার আগে তাদের যে একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, তারা যে মানে ভালো একটা পরিবার থেকে বিলং করতো, তারা পড়াশোনা জানতো, ইত্যাদি বিষয়গুলো আমরা ছোট ছোট করে এইখানটায় ঢুকিয়ে দিতে পারি। তারপরে তাদের অবস্থার যে পরিণতি, যেটা খুব করুণ দুর্দশাপূর্ণ অবস্থা, তার মাকে যে নিজে কায়িক পরিশ্রম করে সংসার চালাতে হতো, তার মায়ের অসুস্থতায় রাধারানীকে ফুলের মালা, বনফুলের মালা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে বা তার পথ্য জোগাড় করতে হচ্ছে, এই যে বিষয়গুলো সমস্তটা এখানে চলে আসছে। আর রুক্মিণী কুমার রায়ের বিষয়টা এখানে চলে আসছে। তাহলে মোটামুটি গল্পের মেইন পার্ট যে দুটো, সেই দুটো পার্ট কিন্তু আমরা এই দুটো কোয়েশ্চেনের মাধ্যমেই কভার করে নিচ্ছি, রাইট? তাহলে আমাদের আর আর কোনো কোয়েশ্চেনের দরকার নেই, জিঙ্গা লালা, এই দুটোই করো। লাস্ট যেটা দিয়েছি সেটা হচ্ছে করভাস। করভাস থেকেও আমি
শুধুমাত্র 5 মার্কস দিয়েছি। কারণ কি 3 মার্কসের জন্য আমার মনে হয়নি যে খুব একটা দেওয়ার দরকার আছে। তো করভাস হচ্ছে 5 মার্কসের জন্যই ঠিক আছে। এবার দেখে নাও কি কি দিয়েছি। ফার্স্ট হচ্ছে আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। অর্নিথন যন্ত্রের পরিচয় দাও, কার বা কিসের ওপর কিভাবে প্রফেসর শঙ্কু এই যন্ত্রের ব্যবহার শুরু করেন। নেক্সট হচ্ছে ওই পাখি আমার চাই প্রফেসর, কে এই কথা বলেছে আর কোন প্রসঙ্গে এই উক্তি, শেষ পর্যন্ত কিভাবে সে পাখিটি পেয়েছিল। আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। কার কিসের সম্বন্ধে কি ধারণা ছিল, সেই ধারণা পাল্টে গেল কিভাবে। পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। এই জাদুকর ব্যক্তিটির পরিচয় দাও, বক্তা কেন তাকে ইন্টারেস্টিং মনে করেছেন। তাহলে এখানে আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম। প্রথমে অর্নিথন যন্ত্রের ব্যবহার করে নেব, সেখানে করভাস সম্বন্ধে এই যে ওই পাখি আমার চাই প্রফেসর, এখানে আর্গাসের একটা কথা পাচ্ছি, সে কিভাবে পাখিটা পেয়েছিল, ওই যে তার ওই স্ট্রাগেলটা, চুরি করা স্ট্রাগেল, সেই চুরি করা স্ট্রাগেলটাও আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর একদম শেষে আবার আর্গাস সম্পর্কেও আমরা কিছুটা কোয়েশ্চেন পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি করভাস থেকে মেন কোয়েশ্চেন আমরা কভার করে নিলাম। হ্যাঁ, তাই বলে আবারও বলে দিই লাস্টে যে এটার বাইরে থেকে প্রশ্ন আসবে না এমনটা নয়। কোটি কোটি বাচ্চা, কোটি কোটি স্কুল, এত জায়গা থেকে কে কোনটা দেবে জানা নেই, কিন্তু হ্যাঁ এগুলো এই 4টেই ইম্পর্টেন্ট টপিকস, এর বাইরেও কোয়েশ্চেন হতে পারে, অবশ্যই হতে পারে। তো এই হলো আজকের জন্য আমার সাজেশনস, যাই বলো না কেন, যে ইম্পর্টেন্ট টপিকস হিসেবে সাজেশন। আর হচ্ছে যে তোমাদের যা যা ছিল মোটামুটি গল্প, কবিতা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যেটা ছিল করভাস, সেটা আমি কভার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার এই সাজেশন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। আর ভালো করে পড়তে থাকো, নিজেদের মতো করে রিভিশন দিতে থাকো, ভালো করে নোটস তৈরি করতে থাকো, তাহলেই খুব সুন্দর নম্বর পাবে। আর আশা করছি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক। তো আজকের জন্য টাটা, বাই বাই।